সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন হয়েও যদি যায় তাহলে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, অথবা জামাত বিএনপি মিলে জাতীয় সরকার গঠন হবে, সেটাও বাস্তবতা। ইউনূস রাষ্ট্রপতি হবে, এটাও বাস্তবতা। কিন্তু এটি মাথায় রাখতে হবে, নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের জন্য একমাত্র ভালো দিক হচ্ছে একটি গণতন্ত্রের প্রক্রিয়ার ভেতরে যখন নাকি একটি দেশ ঢোকে তখন জাতীয় এবং আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে ফিরবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে এই অবৈধ সরকারের অধীনে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন বাতিল হবে গণ আন্দোলনের মধ্য দিয়ে। কারণ তৃণমূল কখনোই এই অবৈধ সরকারের অধীনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে ইলেকশন হবে সেই ইলেকশনটাকে তারা গ্রহণ করবে না। কিন্তু এই ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার মূল টার্গেট তো হচ্ছে আওয়ামী লীগ যাতে কোনো ফিরতে না পারে। আওয়ামী লীগ, আচ্ছা আপনাকে মানে 5 আগস্ট পর্যন্ত যারা বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে কিংবা মুক্তিযুদ্ধের গান বাজিয়ে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে রাজপথ দখলে নিল এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটালো, তারপরে আজকে পর্যন্ত যা যা হচ্ছে, এবং জামাত নেতা মানে জামাতের আমির সুস্পষ্টভাবে বলছে যে 54 বছরে বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা হয়েছে সেটি গণতন্ত্র নয়, সেটি ভারতের ফর্মুলায় একটি দেশ পরিচালিত হয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর সরকার তো অবশ্যই তারা মানে ভারতীয় আধিপত্যবাদের কথাই তারা বলবে। জিয়াউর রহমান, জাতীয় পার্টি, বিএনপি, খালেদা জিয়ার নেতৃত্বের বিএনপি, আওয়ামী লীগ এবং যারা যারা মিলে 14 দল সহ যারা মিলে বাংলাদেশে বিভিন্ন সময় সরকার চালিয়েছে তারা সকলেই ভারতের দালাল। শুধুমাত্র জামাত বিজয়ী হলে এই বাংলাদেশ নাকি তাদের বাংলাদেশ হবে। এবং আজকে জামাতের আমির যশোর অথবা খুলনার জনসভায় স্পষ্ট করে বলেছে, হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় তাহলেই শুধুমাত্র ইনসাফের বিজয় হবে, যদি হ্যাঁ ভোট বিজয়ী না হয় তাহলে বাংলাদেশ আবার দুর্নীতির বাংলাদেশ হবে। সুতরাং এটি স্পষ্ট, হ্যাঁ ভোটের পক্ষে সরকার মানে হচ্ছে এই সরকার জামাতের পক্ষে, এবং ইউনূস তার আন্তর্জাতিক সকল যোগাযোগকে কাজে লাগাচ্ছে যে কোনো মূল্যে তারা একটা নির্বাচন করবে। এবং পৃথিবীর অনেকগুলো দেশ কিংবা নির্বাচন পর্যবেক্ষণে যারা যাচ্ছে তারা একটা ফেক রিপোর্ট দিয়ে দিবে এই যে এই নির্বাচন সঠিক হয়েছে। কিন্তু সময়টা একটু প্রলম্বিত হলেও আওয়ামী লীগ যখনই রাজনীতিতে নামবে শুধুমাত্র এই নির্বাচনের আগে শেখ হাসিনার বলে দেয়া যে ওই কথাটি, যেই ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে নৌকা ভোট দিতে যাবে না, শুধু এই একটি সেন্টেন্স, প্রতিরোধের দরকার নেই। শেখ হাসিনার এই একটি কথা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে রাখলো, এবং এই প্রশ্নবিদ্ধ করে রাখাটাই আমার কাছে মনে হয় আপাত অর্থে আওয়ামী লীগের একটা বড় বিজয়। রাজনীতিতে প্রতিরোধ করতে যাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের মাটিতে কিন্তু নাই। সুতরাং প্রতিরোধে আওয়ামী লীগ নির্বাচন বর্জন মানে যে প্রতিরোধ, সেই প্রক্রিয়াতে আওয়ামী লীগ যেতে পারবে না। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ যে করে এই যে ভারত বিরোধী এই ফ্লোটা কন্টিনিউ করার জন্য ইলেকশন ইন্ডিয়াতে খেলতে যায় না বাংলাদেশ। দেখেন মানে বাঙালি জাতি মানে ধর্ম, বর্ণ, গোত্র মিলিয়ে অসংখ্য জাতিসত্তার মানুষ মিলিয়ে এই দেশটা হচ্ছে বাংলাদেশের।
তাদের স্বতন্ত্র স্বতন্ত্র উৎসব আছে, কিন্তু বাঙালির কিছু উৎসব আছে। পয়লা বৈশাখ বাঙালির উৎসব, 26শে মার্চ, কিন্তু 26শে মার্চের বিপক্ষেও জামাত। বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার বিরুদ্ধে জামাত এবং মুক্তিযুদ্ধ বিরোধীরা। কিন্তু সেই সংবিধানের 4টা স্তম্ভের 2টা স্তম্ভ আপনি বাদ দিয়ে দিলেন, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। থাকলো গণতন্ত্র আর জাতীয়তাবাদ। আপনারা জাতীয়তাবাদও বাদ দিয়ে দিচ্ছেন যখনই জুলাই সনদ আপনি বাস্তবায়ন করছেন। তার মানে একটি মাত্র স্তম্ভ থাকছে, সেটি হচ্ছে গণতন্ত্র। এবং একটি স্তম্ভের উপরে কোনো দেশ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। তার মানে দেশটা যখন কলাপস করবে, তখন এটি আরেকটি সিরিয়া কিংবা আফগানিস্তান হবে। জঙ্গিরাই এই দেশকে শাসন করবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মতো এত মানে বাজে একটা লোক, সেন্সলেস, মাঝে মাঝে মনে হয় নেশাগ্রস্ত, সে বলছে যে 24 জুলাই আগস্টের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো যাদের কাছে আছে তারা নাকি তাকে কথা দিয়েছে যে ওই অস্ত্র নাকি এই নির্বাচনে ব্যবহার করবে না। তার মানে কে ঠাকুর ঘরে ঘরে কে রে, আমি কলা খাই না। বিএনপি যেই আসনগুলোতে কনফার্ম জিতবে, সেই আসনগুলোতে নির্বাচনের আগে সেনাবাহিনীকে দিয়ে ওই এলাকার জনগণের মধ্যে একটা ভীতি তৈরি করবে। তারপরেও যদি না পারে, আপনি নিশ্চিন্তে থাকেন, ইসলামী জঙ্গিদেরকে দিয়ে ওই নির্বাচন কেন্দ্রগুলোতে আক্রমণ করিয়ে ওই নির্বাচন কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করবে। শুধুমাত্র হ্যাঁ ভোটকে বিজয়ী করে দেন জাতীয় নির্বাচনের যেহেতু অসংখ্য আসন স্থগিত হয়ে যাবে, তখন গিয়ে তারা গণপরিষদ গঠন করে নতুন সংবিধান লিখবে। এবং ইউনুস আলী রিয়াজ ফর্মুলা, এবং ইউনুস আলী রিয়াজ ফর্মুলাটা হচ্ছে আমেরিকার ফর্মুলা। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলছে আওয়ামী লীগের তো দেশে কোনো লোকজন নাই, সমর্থক নাই, তারা দিল্লিতে গেছেন। আসলে মানে এই সমস্ত উপদেষ্টাদের কথা যদি আমরা বলতে থাকি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমরা একদমই বেসিক পয়েন্টে যদি থাকি, এই উপদেষ্টা মণ্ডলীর প্রায় প্রত্যেকে মুক্তিযুদ্ধের সময়ে তাদের এবং তাদের পরিবারের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে। এই প্রত্যেকটা মানুষের নীতি আদর্শ হচ্ছে মৌলবাদী, এবং বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ থেকে এটিকে মৌলবাদী দেশে পরিণত করাটাই হচ্ছে এই উপদেষ্টাদের মূল অ্যাসাইনমেন্ট। এবং এরই প্রক্রিয়া হিসেবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করে যা যা, যেমন পয়লা বৈশাখ পুরো জাতি কিন্তু উদযাপন করে, সেটিকে ইসলামীকরণ করা হয়েছে। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা করা হয়, এবং সেখানে ইসলামী সংস্কৃতি যুক্ত করা হয়। অদ্ভুত একটা দেশ আমরা ক্রমশ হচ্ছি। দেখেন, ভাস্কর্যগুলোকে তারা বলে হারাম, তাই তো? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিল, বেগম রোকেয়ার ভাস্কর্য ভেঙে দিল, 7 বীর শ্রেষ্ঠের ভাস্কর্য ভেঙে দিল, এলাকায় এলাকায় যা যা ছিল ভাস্কর্যগুলো ভেঙে দিল, যেগুলোকে তারা মূর্তি বলে। কিন্তু গণভবনকে যে জাদুঘর বানিয়েছে, ওখানে যে মূর্তিগুলো, সেগুলো নাকি মূর্তি না। সুতরাং এদের মানে এই সমস্ত উপদেষ্টাদের আলাদাভাবে কে কি বলল সেই আলোচনায় না গিয়ে, বরং তারা আসলে কি এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে
তার মোকাবেলাটা ভবিষ্যতে আমরা কিভাবে করতে পারি, এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যদি না হয় তাহলে ইউনূস স্থায়ীভাবে ক্ষমতায় থাকবে। যদি হয়ে যায় তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করে জামাতকে ক্ষমতায় আনবে, এবং মূল উদ্দেশ্য এই সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান লেখা। আর যদি তাও না হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিজয়ী হয়, তাহলে বিএনপি, জামাত, এনসিপি সহ জাতীয় সরকার গঠন করে ইউনূস ক্ষমতায় থাকবে। সুতরাং একটি যুদ্ধের প্রথম ধাপ হচ্ছে, আপনি যদি যুদ্ধ করতে চান তাহলে প্রথম ধাপ হচ্ছে আপনাকে শত্রুপক্ষ নির্ধারণ করতে হবে। এই নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যে কাজটি করবে সেটি হচ্ছে তার শত্রুপক্ষ নির্ধারণ করবে। সেই শত্রুপক্ষ নির্ধারণ করে আওয়ামী লীগ যখন লড়াইটা করতে নামবে, তখন বিএনপি কি সিদ্ধান্ত নেয় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদ এবং এই যে ইন্ডেমনিটি, এই ইস্যুগুলো নিয়ে বিএনপি এমন একটা পরিস্থিতিতে আছে যে তারা ওইগুলোকে সামনে এনে কথা না বলে তারা নির্বাচনে ফোকাস করে বিজয়ী হওয়ার প্রক্রিয়াতে তারা যেতে চায়। কিন্তু যদি তারা জয়ী না হয়, তাহলে বিএনপি কিন্তু ইউনূস এবং ইউনূসের নির্বাচিত যে সরকার হবে তার বিপক্ষে দাঁড়াবে, এবং আওয়ামী লীগের তখন রাজনীতিতে ফেরাটা সহজ হবে, কারণ তখন শত্রু পুরোপুরি বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এবং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী। এবং আমরা ধরেই নিতে পারি হয়তো 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো গণতান্ত্রিক শক্তি হিসেবে যেই যেই রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই প্রশ্নে আপোষহীন, সেই রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐক্য তৈরি হবে। এটি আমি একদম একান্ত আমার বিশ্লেষণ হচ্ছে এটা। বিএনপি খুব অচিরেই আওয়ামী লীগকে আর তার শত্রু মনে করবে না। আর যদি বিএনপি এটা করে, তাহলে কিন্তু বাংলাদেশের মাটিতে বিএনপি নামে কোনো রাজনৈতিক দল থাকবে না, কারণ বাংলাদেশের সবসময় রাজনীতির দুটো ভাগ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষ, একটা ভারতপন্থী আর একটা ভারত বিদ্বেষী। এখন এই যে আওয়ামী লীগকে ভারতপন্থী বলা হয়, আওয়ামী লীগ তার ন্যায্য সমুদ্র হিস্সা নেয়ার জন্য ইন্ডিয়ার সঙ্গে ফাইট করে সমুদ্র বিজয় করে। এই আওয়ামী লীগ কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে যেই ভারতের 20,000 সৈন্য মারা গিয়েছে, যেই ভারতীয় সেনাবাহিনীর কাছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে, অথচ ভারতীয় সেনাবাহিনীকে 3 মাসের মাথায় ভারতে ফেরত পাঠায় বঙ্গবন্ধু। এবং জিয়াউর রহমান সে নিজে তার নেতাদেরকে বলেছে, তারা বিভিন্ন টকশোতে বলেছে কথাগুলো, যে জিয়াউর রহমান বলেছে বঙ্গবন্ধু বাংলাদেশকে 2 বার স্বাধীন করেছে। 1, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর, 2, ভারতীয় সেনাবাহিনীকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়ে। তাহলে যেই দেশটার সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে জয়ী হলাম, দেশটা স্বাধীন হলো, যেই দেশের অর্থনৈতিক সাপোর্ট ছাড়া এই বাংলাদেশ সাস্টেইন করতে পারবে না। একদিন পেঁয়াজ সাপ্লাই বন্ধ করলে পেঁয়াজের কেজি হয়ে যাবে 1000 টাকা। কোন নিত্য পণ্য ভারত থেকে না আনলে বাংলাদেশ টিকে থাকতে পারবে? এই ইউনূস সরকারও কিন্তু ভারতের সাথে সকল বাণিজ্য বজায় রেখেছে। ভারত বিদ্বেষী কথা বলবে,
আবার ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগটাও তার রাখতে হবে যদি সাস্টেইন করতে হয়। সুতরাং এই ভারত বিদ্বেষী এবং ভারতের পক্ষের এই বিভাজনকে ভুলে গিয়ে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে হবে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এবং জামাতে ইসলামের বিরুদ্ধে। এবং আমি আশাবাদী যে বিএনপি অচিরেই তারা যে প্রতারণার শিকার হয়েছে এবং তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া হয়েছে সেটা তারা বুঝতে পারবে। যদি না বুঝতে পারে বিএনপি বিলীন হবে, কারণ আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ, বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি নিয়েই কিন্তু তারা রাজনীতিতে টিকে থাকে, কারণ বিএনপির একমাত্র রাজনীতি হচ্ছে এনটি আওয়ামী লীগ রাজনীতি মূলধারা বিএনপি, মূলধারা বিএনপি। কিন্তু এই নির্বাচনের ভেতর দিয়ে যদি জয়ী হয়, ইউনূস যদি জয়ী হয় এবং জামাত যদি জয়ী হয়, তাহলে আওয়ামী লীগ তো ফিক্সড। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু থাকবেই, তাকে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক না হোক। বাংলাদেশের 50% মানুষকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না, সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়েও বাংলাদেশ হবে না। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিরোধী শক্তিটা যেটি বিএনপি আছে, এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত এবং ইউনূস মিলে আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ তারা হবে। তাহলে বিএনপি কোথায় যাবে? বিএনপি হয় জামাতে বিলীন হবে, অথবা বিএনপি তৃণমূলের নেতা কর্মীরা আওয়ামী লীগের সাথে আসবে। সুতরাং আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতির বয়ান নিয়ে যদি বাংলাদেশে বিএনপি রাজনীতিতে সাস্টেইন করতে চায়, তাহলে এই নির্বাচনে তাদের বিজয়ী হওয়ার বিকল্প কিছু নাই। একটু আশাবাদী হয়ে উঠেছিলাম যখন তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর দায়িত্ব নিল। মনে হয়েছিল যে মার্কিন সরকারের বাংলাদেশ বিষয়ে নীতির কিছু পরিবর্তন হবে, কারণ জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলেও বাংলাদেশ একটা ইসলামিক টেরোরিস্ট কান্ট্রি হবে। জামাতে ইসলাম যদি ক্ষমতায় নাও আসে তাহলেও তারা এই বাংলাদেশটা একটা ইসলামিক টেরোরিস্ট রাষ্ট্র হবে। এখন কোন দেশ ইসলামিক টেরোরিস্ট রাষ্ট্র হলো তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কিছুই আসে যায় না। তারা ইরানে মডারেট মুসলিম শাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে এক্সট্রিমিস্ট খোমেনিকে আনলো, আজকে আবার তাদের বিরুদ্ধে লড়াই করছে। সিরিয়াতেও একই ঘটনা ঘটেছে, ইরাকে ঘটেছে, আফগানিস্তানে ঘটেছে। তাদের যখন মনে হয় তারা মডারেট মুসলমানদেরকে ক্ষমতায় আনে, যখন তাদের মনে হয় যে ওই দেশের সঙ্গে বাণিজ্য করতে হবে, অস্ত্র বিক্রি করতে হবে, তখন তারা টেরোরিস্টদেরকে ক্ষমতায় আনে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই অস্ত্র ব্যবসা একটা গুরুত্বপূর্ণ ব্যবসা। ভূ রাজনৈতিক অবস্থানের দিক থেকেও বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যে জায়গায় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ, ভারত এবং চায়না এই অঞ্চলে অবস্থানের কারণে। এখন সেনাবাহিনী কি অবস্থান নেবে? সেনাবাহিনী 5 আগস্টের আগেই কিন্তু ডিপ স্টেটের ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত ছিল, এবং ঠিক 5 আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন সেনা প্রধান মিটিং আহ্বান করে, তখন কিন্তু সে প্রথম যে রাজনৈতিক দলটার নাম উচ্চারণ করে সেটা হচ্ছে জামাত। এরপরে বাকি সংগঠনগুলোর নাম বলতে বলতে আবারও জামাত, অর্থাৎ 2 বার সে জামাতের কথা বলে। আমিরে জামাত আসছেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামাতের কথা উনি 2 বার বলেন এবং জামাতের আমিরকে আমিরে জামাত বলেন। এখন সেই সেনা প্রধানের নেতৃত্বে এখন যে সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী কি করেছে? সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকে তখন তারা মবের ব্যাপারে কোনো স্ট্যান্ড নেয় না, মব ভাঙার ব্যাপারে। একবারই সেনা প্রধান বলেছিল এনাফ ইজ এনাফ, আর মব সহ্য করা হবে না। এর কয়েকদিনের মধ্যেই কিন্তু তিনি তার শুধু নিজের চেয়ারটা ঠিক রাখার জন্যই এবং ধরে নিতে পারেন বেঁচে থাকার জন্য সে আবার ইউনূসের সঙ্গে আপোষ করে এবং ইউনূসের সঙ্গে যায়।
ডক্টর ইউনূস যে ওই দিন গিয়েছিলেন, ওই দিন কিন্তু শুধু সেনা প্রধান না, 3 বাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বর্তমান সরকার যেভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে ডেকে নিয়ে এক জায়গায় করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সেনা বাহিনী সহ এই 3 বাহিনীকে, তাদের যারা জওয়ান আছে, তাদের যারা অফিসার আছে, তাদেরকে যাতে হ্যাঁ ভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করে, এটি হচ্ছে মূল কারণ। আর বাকি এই সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নিয়ে তারা কিন্তু ইসলামী জঙ্গি এবং জামাতের পক্ষে অবস্থান নিয়েছে, এটা সুস্পষ্ট। এবং যে কথাটি আপনি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি এই ফোন আলাপটা ফাঁস হলো, তারপরে ওদের স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি স্টেটমেন্ট দিয়েছে, কোন দল ক্ষমতায় আসবে তাতে তাদের কিছু যায় আসে না, তারা নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। এটি কিন্তু একটি আপনার কি বলে, কথার কথা আর কি। অর্থাৎ কারণ এর মধ্যে বিএনপি মহাসচিব বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা দাবি করছেন এই ব্যাপারে। এখন বিএনপি আসলে একদমই গেরা কলে আছে। আমি আপনাকে জাস্ট এই জায়গাটুকু বলি, তাহলে এর পরের প্রসঙ্গ আপনার আনতে সুবিধা হবে। নির্বাচনের সময়ে সেনাবাহিনী যখন নামে তখন কি কি ঘটায়, যেমন 2001-এ যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করলো, এবং ওই একবারই কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতা হস্তান্তর করে তারপরে ওই রাজনৈতিক দল আবার নির্বাচনী প্রক্রিয়া নামে। যেই দিন উনি ক্ষমতা হস্তান্তর করলেন সেই দিনই সারা দেশে একযোগে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা হলো, আওয়ামী লীগের পার্টি অফিস গুলো ভেঙে দেয়া হলো, এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনী সারা দেশে যতগুলো প্রভাবশালী আওয়ামী লীগের নেতা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য রেড করলো। এরপরে ওই এইভাবে ভোটারদের মেসেজ দেয় তারা। এটা না, আরো আছে, মানে ভোটারদেরকে প্যানিক করে তোলা। যেমন লোকালি কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোক থাকে, যেটা আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, থাকবেই। সামাজিক ভাবে তারা প্রভাবশালী থাকে এবং রাজনৈতিক ভাবে তারা প্রভাবশালী থাকে। সেনাবাহিনী আওয়ামী লীগের যে সকল স্থানীয় নেতারা প্রভাবশালী সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে, তাদেরকে পাবলিকলি এনে পেটায়। অর্থাৎ তারা ভোটারদের কাছে একটা বার্তা পৌঁছে দেয়, এবার তারা নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছে এবং একটি পক্ষ নিয়েছে, এবং 2001-এ বিএনপিকে ক্ষমতায় আনে। 2008-এ 111-এর পরে যখন নাকি -2 ফর্মুলা ব্যর্থ হলো, তখনও কিন্তু সেনাবাহিনী চেয়েছিল তাদের পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য, কিন্তু আওয়ামী লীগ সহ সাধারণ জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয় এবং বাংলাদেশে ক্ষমতার বিপরীতে গিয়ে ভোটে অংশগ্রহণ করে গণতন্ত্রকে বিজয়ী করার রেকর্ড কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগেরই। 70-এর নির্বাচনে পাকিস্তানের ক্ষমতার বিরুদ্ধে গিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় এনে দিয়েছিল, তারই ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। 2008-এ কিন্তু একইভাবে বাংলাদেশের জনগণ ওই সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে গিয়ে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে প্রতিরোধ করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। তো এই যে সরকারে বর্তমানে যারা আছে, তারা যখন নাকি হ্যাঁ ভোটের পক্ষ নিয়ে নিয়েছে এবং বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে এটা বারবার বলছে, এবং মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, তাতে বোঝা যায় যে সরকারের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো এবং জামাতের বিএনপির বিরুদ্ধে অবস্থান এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা, তাতে স্পষ্ট হয় যে হ্যাঁ ভোটকে তারা জয়ী করবে এবং জামাতকে তারা ক্ষমতায় বসাবে।
পররাষ্ট্র উপদেষ্টা সে কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলেছে, যে তিনি যখন ভারতে কর্মরত ছিলেন তখন বিজেপি মাত্র 2টি আসন পেয়েছিল। সেই বিজেপি জনগণের আস্থা অর্জন করে যদি ক্ষমতায় যেতে পারে এবং বারবার ক্ষমতায় যেতে পারে, তাহলে বাংলাদেশে জামাতে ইসলামী কেন পারবে না? এটি কিন্তু কোট আনকোট আমি বলছি। সুতরাং পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর ভাষ্য আর জামাত নেতাদের ভাষ্য কিন্তু একই জায়গায় অবস্থান করছে। এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমি যাকে বলেছি যে আগামী নির্বাচনে সে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ হচ্ছে বিএনপি যেই আসনে জেতার সম্ভাবনা আছে সেই আসনগুলো তারা নির্বাচন প্রক্রিয়ায় সন্ত্রাস করে ওই আসনগুলোর নির্বাচন বন্ধ করে দিবে, স্থগিত করবে। আর জামাত যেগুলোতে আছে সেগুলোতে নির্বাচন হয়ে যাবে, জামাত এগিয়ে যাবে। তারপরে গিয়ে যখন নাকি জামাতের বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে এবং হ্যাঁ ভোট বিজয়ী হয়ে যাবে, তখন কিন্তু সাধারণ ভোটাররা ভাববে ভোটটা নষ্ট করে লাভ কি, তারা জামাত ইসলামীকে ভোট দিয়ে দিবে। সুতরাং হ্যাঁ ভোটকে বিজয়ী করার প্রক্রিয়া যে সরকার আছে, এটা হচ্ছে আগামী দিনে জামাতের সরকার গঠনের প্রক্রিয়ার ভেতরে তারা আছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, গতকালকে নির্বাচন কমিশনার বলেছেন যে যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে নির্বাচিত হয় এবং তারপরে প্রমাণ হয় যে দ্বৈত নাগরিকত্ব আছে, তাহলে তার সদস্যপদ বাতিল হবে। এই হুমকিটা কিন্তু তারেক জিয়াকে দিয়েছে। এই সবকিছু মিলিয়ে যে নির্বাচনের পরিস্থিতি দিকে এগোচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সেনাবাহিনী সহ 3 বাহিনী, পুলিশ বাহিনী সহ র্যাব, বিজিবি সহ যারা নাকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে, তারা নির্বাচনের সময় এমন একটা প্যানিক তৈরি করবে যে বিএনপি নেতারাও কিন্তু ঘর ছাড়া হয়ে যাবে, মাঠটা জামাতে ইসলামীর মনোপলিতে চলে যাবে এবং জামাত জয়ী হবে। আচ্ছা, যদি জামাত জয়ী নাও হয়, তারেকের বডি ল্যাঙ্গুয়েজ, তারেকের মিটিং এ প্রচুর লোক হচ্ছে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা, সে কনফিডেন্ট। বিএনপি তো 5 আগস্টের পরে, 24-এর 5 আগস্টের পরে বিএনপির সকল নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তারা তো ক্ষমতায় চলেই এসেছিল, তাই না? তারপরে তো তারা এখন ওই আস্থার জায়গাটা নাই। আস্থা না, তাদের ওই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। যখন দেখলো যে এনসিপির মতো একটা নতুন দলও বিএনপির সামনে কিছু না, মানে বিএনপি তাদের সামনে কিছু না, আর জামাতের সামনে তো বিএনপি একেবারেই শক্তিহীন একটি রাজনৈতিক দল, এবং সেই তার উপর ভিত্তি করে পরাজিত হতে পারেন এমন ধারণা আছে অনেকে। মির্জা ফখরুল 2018-তে নির্বাচন করে যে জয়ী হয়েছিল, এটিও যদি মানে নেগোসিয়েশনের নির্বাচন না হতো তাহলে সে জয়ী হতো না মির্জা ফখরুল। এবং ওখানে জামাত মির্জা ফখরুলকে সাপোর্ট করেছিল বলেই মির্জা ফখরুল জিতেছিল। উত্তরবঙ্গে আপনি একেবারে নিশ্চিন্তে থাকেন, জামাত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। উত্তরবঙ্গের 22টা জেলা, দক্ষিণবঙ্গের 21টা জেলাতেও জামাত বিএনপির চেয়ে ভালো করবে। আর জামাতের নিজস্ব যে জেলাগুলো আছে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো পুরোটাই, যেখানে প্রশাসন যারা নির্বাচন আয়োজন করছে তারাই, মানে সুস্পষ্ট কথা হচ্ছে হ্যাঁ ভোটে জয়ী হওয়া মানে জামাত জয়ী হওয়া। এখন হ্যাঁ ভোটে জয়ী হলো কিন্তু বিএনপি জিতে গেল, তারপরে আরো 6 মাস পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আছে না জুলাই সনদ অনুযায়ী। এখন হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলেই আমাদের সংবিধানটাই তো আর থাকছে না, তাহলে কি হতে পারে? বিএনপি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে মোকাবেলা করে ধানের শীষ জিতলো,
আর সরকার যে কোনো প্রক্রিয়াতে হ্যাঁ ভোটকে জেতালো, তাহলে বিএনপি জিতেও ক্ষমতায় আর আসতে পারবে না, কারণ তখন কোনো গণভোটে সরকার হারে নেই। সরকার হারে নেই। তাহলে বাংলাদেশে ধানের শীষ বিজয়ী হলেও ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু এটি বুঝতে পারছেন। আর যদি বিএনপি কে ক্ষমতায় আসতে হয়, তাহলে ডক্টর ইউনূসের শর্ত অনুযায়ী জাতীয় সরকার গঠন করতে হবে এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে। এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে তার ক্ষমতায় কি কি থাকবে সেটিও কিন্তু জুলাই সনদে স্পষ্টভাবে আছে। আমি যদি আপনাকে একটা মিনিট বলি, যেমন এখানে আচ্ছা, এখানে যেই যেই অংশগুলো আপনার রাষ্ট্রপতির হাতে নিয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার, গ্রামীণ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন, এই সবগুলো রাষ্ট্রপতির হাতে রেখেছে। প্রতিরক্ষা, এটি রাষ্ট্রপতির হাতে রেখেছে। অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতাগুলো নিয়েছে, সেটি ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হলে কোন কোন ক্ষমতা তার প্রয়োজন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সেখানে গিয়েছে। সুতরাং ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয় এবং বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হয়, তখনও বিএনপি সরকারের নিয়ন্ত্রক হিসেবে থাকবে না, সরকারের নিয়ন্ত্রক ডক্টর ইউনূসই থাকবে। সুতরাং ডক্টর ইউনূসের এ টিম হচ্ছে জামাত। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মূল শক্তিটা হচ্ছে হ্যাঁ ভোটকে বিজয়ী করা, এবং যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করে তাহলে জাতীয় সরকার গঠন করাটা কিন্তু তাদের সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন হবে গণপরিষদ গঠন করে নতুন করে সংবিধান লিখবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হত্যা করাই হচ্ছে ইউনূস সরকারের মূল লক্ষ্য, এবং তার সঙ্গে তারা 3 বাহিনী প্রধানকে যুক্ত করেছে। এবং এখন পর্যন্ত মোটামুটি স্পষ্ট যে আমেরিকা তাদের পক্ষেই থাকবে, এবং ট্রাম্প সরকারের বাইরে গিয়েও মার্কিন ব্যুরোক্রেসি বাংলাদেশে তাদের উপরে যে তাদেরকে যে অপমান করা হয়েছিল বলে তারা মনে করছে, সেই অপমানের প্রতিশোধ নেয়ার জন্য তারা আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিচ্ছে না এবং জামাতকে ক্ষমতায় আনার প্রক্রিয়াতেই তারা আছে। এটি হচ্ছে মূল বাস্তবতা। আর্মি এখানে রোল প্লে করবে, আর্মি এখানে রোল প্লে করতে তো বাধ্য। সেনাপ্রধান তো একদমই ট্র্যাপ। আপনাকে বুঝতে হবে যে মৌলবাদী সেনা কর্মকর্তারা এই সেনা প্রধানকে কিন্তু চাপে রেখেছে। তার বেঁচে থাকার জন্য অথবা সেনা অভ্যন্তরে কু এড়ানোর জন্য তাকে এই নির্বাচনী প্রক্রিয়াতে ইউনূসের সঙ্গে থাকতে হবে, তার মানে হ্যাঁ ভোটের সঙ্গে থাকতে হবে, তার মানে জামাতের সঙ্গে থাকতে হবে। এবং নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার আগেই কিন্তু মাঠ পর্যায়ে যারা সেনা কর্মকর্তারা তারা গুরুত্বপূর্ণ, তারা কিন্তু এলাকায় এলাকায় বিএনপি অফিসগুলোতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। যে কারণে আমি আগেই আপনাকে বললাম, ইলেকশনের দিন তারা এলাকায় এলাকায় প্রত্যেকটা নির্বাচনী এলাকায় প্রভাবশালী বিএনপি নেতাদের এমন ভাবে তাদেরকে আক্রমণ করবে যে মানুষ একটা বার্তা পেয়ে যাবে যে সেনাবাহিনী জামাতকে ক্ষমতায় আনার পক্ষে আছে, হ্যাঁকে বিজয়ী করার পক্ষে আছে, এবং জামাতের এই নির্বাচনে যদি জয়ী হয়ে আসে তাতেও অবাক হবার কিছু থাকবে না। কারণ 40% উপরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট দিতে যাবে না, এটা শেখ হাসিনা বলে দিয়েছে। কিন্তু সেই ভোটগুলোকে কি কাস্ট করানো হবে না? তাদের হাতে 2টা ভোট ব্যাংক, একটা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, যে ভোট ব্যাংক পুরোটাকে জামাত
তাদের পক্ষে কাস্ট করানোর ইঞ্জিনিয়ারিং কিন্তু করে ফেলেছে, এনআইডি ছাপিয়ে ফেলেছে, এনআইডি তৈরি করেছে। যারা ভোট দিতে যাবে না তাদের ভোট তারা কাজ করাবে। আর হচ্ছে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট যখন ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়, পোস্টাল ব্যালট যখন বাহরাইনে পাওয়া যায়, এবং পোস্টাল ব্যালটের প্রক্রিয়াতে প্রবাসীদের যুক্ত করার অন্যতম কারণই হচ্ছে সারা পৃথিবীতে প্রবাসীদের মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে জামাতে ইসলামী। প্রত্যেকটা দেশে যে সকল বাংলাদেশের মিডিয়া আছে, বাংলা ভাষার মিডিয়া আছে, পত্রিকা, টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল, সব জামাতের নিয়ন্ত্রণে। যে কারণে পোস্টাল ব্যালট তারা ইন্ট্রোডিউস করেছে। এবং এই পোস্টাল ব্যালটের হিসেবে দেখা যাচ্ছে যে 217টা আসনে 3 থেকে 16,000 ভোটার আছে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে। এবং এই আসনগুলোর ভেতরে প্রায় 100 আসন গত কয়েকটি নির্বাচনে বিজয়ী এবং পরাজিতর ভোটের পার্থক্য ছিল 3 থেকে 5,000। তার মানে যেই পার্থক্যটা ছিল সেই পার্থক্যটা কিন্তু তারা প্রথমেই পোস্টাল ব্যালট দিয়ে কভার করে নিচ্ছে। এবং নির্বাচনের অঙ্কটা কিন্তু একজন ভোটার কিন্তু একজন ভোটার নয়, একজন ভোটার কিন্তু 2টা ভোট। কারণ হচ্ছে ধানের শীষ একটা ভোট পেল, তার মানে জামাত একটা ভোট পেল না, তাহলে একটা ভোট মানে 2টা ভোট। আর এখানে 3,000 থেকে 17,000 যদি পোস্টাল ব্যালট কাস্ট হয়, আমি ধরে নিলাম মিনিমাম 3,000, তাহলে 3,000 পোস্টাল ব্যালট যদি জামাতের হয় বা 2,000ও জামাতের হয়, তাহলে কিন্তু বিএনপির 2,000 কমলো, জামাতের 2,000 বাড়লো। তো ইলেকশন নির্বাচনের অঙ্ক সবসময় 1:2, নট 1:1, একজনের পাওয়া আরেকজনের না পাওয়া। সুতরাং পোস্টাল ব্যালট আওয়ামী লীগের ভোট ব্যাংক তাদের পক্ষে কাজ করানো, অনেকেই বলতে পারে এটা অসম্ভব। কিভাবে অসম্ভব? এখন পর্যন্ত কোন ছাত্র সংসদ নির্বাচনে শিবির হারে নাই। কেন? কারণ আওয়ামী লীগের ভেতরে কিংবা ছাত্রলীগের ভেতরে যে শিবির এবং জামাতের নেতারা গোপন রাজনীতির প্রক্রিয়া হিসেবে যুক্ত হয়েছিল, তাদের কাছে পুরো হিসাবটা আছে, কোন কোন এলাকায় কোন কোন পরিবার কে কে আওয়ামী লীগের ভোটার। সেই ভোটারদের একটা অংশকে তারা ভোট দিতে যেতে দিবে না, আরেকটা অংশের ভোট তারা কাস্ট করিয়ে ফেলবে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা অবৈধ হবে, কারণ শেখ হাসিনার শুধু একটি সেন্টেন্স, যেই ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দিতে যাবে না। সুতরাং এই ন্যায়ের প্রক্রিয়ায় বাংলাদেশের 50% মানুষ প্রথমেই এই নির্বাচনে ভোট দিতে যাবেন, এটা নির্ধারিত হলো। এরপরে সুইং ভোট, এবং যদি 30%-এর বেশি 31% ভোটও কাস্ট হয়, তাহলেই সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত হবে যে এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন নয়। এবং ফেব্রুয়ারির নির্বাচন, এটি কিন্তু খুব রিমার্কেবল। ফেব্রুয়ারির নির্বাচন মানে বিএনপি একটা দুর্বল অবস্থানে চলে যায়। তাদের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে 15ই ফেব্রুয়ারির নির্বাচন আছে। সুতরাং জামাত ওই মেটাফোরটাকেও কাজে লাগাবে, ওই প্রপঞ্চটাকেও কাজে লাগাবে। সুতরাং সব আদৌ নির্বাচন হবে কিনা এটা মনে করে, এটা এরকম ধারণা নিয়ে দেশের মানুষ প্রতিটি মুহূর্ত অতিক্রম করছে। দেশের সর্বস্তরের মানুষ, শ্রেণী পেশার মানুষ থেকে আরম্ভ করে দেশের বাহিরেও সারা জায়গাতে যারা গণতান্ত্রিক শ্রদ্ধাবোধের সাথে পৃথিবীর সাথে যাদের সংযুক্ত, পৃথিবীর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একই শঙ্কা বিরাজ করছে। আর সমস্ত দায় বর্তমান অবৈধ সরকার, দখলদার সরকার, অবৈধ তথাকথিত নির্বাচন কমিশন ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। যত কিছু, যদি যেখানে
কোনো কিছু হলে তার দায়ও নাকি আগেই ওনারা ঘোষণা করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাই সব আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হবে, এটা দায়িত্ব সব আওয়ামী লীগকে নিতে দেওয়া হবে। অথচ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল হিসাবে আমরা ভোটে অংশগ্রহণ করতে চাই। আমরা এখনো বিশ্বাস করি এই নির্বাচনকে, এই শিডিউলকে স্থগিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করা দরকার, যে নির্বাচনে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে যে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে, অবৈধভাবে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, মানে ব্যান করে দেওয়া হয়েছে, সেটা প্রত্যাহার করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এবং সেই পরিবেশ সৃষ্টি করা দায়িত্ব হলো রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রযন্ত্রের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরই এই দায়িত্ব। কিন্তু রাষ্ট্রযন্ত্রকে যিনি নিয়ন্ত্রণ করছেন, যেই অন্তর্বর্তীকালীন অবৈধ যে সরকার, সে সরকারই চায় না দেশে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন হোক, একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক, যার মধ্য দিয়ে বাংলাদেশ গত ১৬-১.৫ বছরে যে পিছিয়ে পড়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের তৃণমূলের মানুষ, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, মধ্যবিত্ত, এমনকি ব্যবসায়ী থেকে আরম্ভ করে সব ধরনের মানুষই ক্ষতিগ্রস্ত, গোটা দেশটাই ক্ষতিগ্রস্ত। ভয়ঙ্কর পরিবেশ, দেশ কারাগারে, এটা বদ্ধ কারাগারে পরিণত হয়েছে। আর কারাগার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করার একটি জোনে পরিণত হয়েছে। এই দেশটাকে এ কারণেই আমরা মনে করি দেশের শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরিয়ে আনতে হলে এই অবৈধ দখলদার সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এই নির্বাচনী কার্যক্রম শিডিউল বাতিল করে একটি সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের আয়োজন করতে হবে, যেখানে ভয় ভীতির সংখ্যা দূরীভূত হবে, যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে সকলের জন্য সমান, সেখানে সন্ত্রাসী, জঙ্গি এবং পেশাদার খুনিদেরকে সেই জায়গা থেকে আইনের আওতায় আনতে হবে। বেআইনি অস্ত্র এবং থানা লুটের যে অসংখ্য অস্ত্র, গোলা বারুদ আজকে এবং বিদেশ থেকে বিভিন্ন ভাবে যে বেআইনি অস্ত্রগুলো বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, সেই অস্ত্র উদ্ধার করতে হবে, অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং রাজবন্দীদের, বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা, হাজার হাজার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য থেকে জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষাধিক নেতা কর্মী আজকে কারাগারে বন্দি জীবন এবং নির্যাতন, নিপীড়ন এবং কিলিং জোনে পরিণত হয়েছে কারাগার, অথচ যেটা হওয়ার কথা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আজকে মানুষের মানবতা, মানবিকতা, মূল্যবোধ, গণতন্ত্র এবং হিউম্যান রাইটস বলতে কিছু অবশিষ্ট নেই, বাক স্বাধীনতা নেই। এরকম একটা অবস্থাতে এই যে নাটক, এই যে নির্বাচনের নামে, ক্ষমতা হস্তান্তরের নামে যে পায়তারা চলছে, এটাতে গোটা দেশবাসী হতাশাগ্রস্ত, গোটা দেশবাসী এটাকে প্রত্যাখ্যান করেছে, গোটা দেশবাসী এই ধরনের আয়োজন চায় না। সে কারণে অনেকে বলে বর্তমান অবৈধ দখলদার সরকার এটাকে নির্বাচন বললেও দেশের মানুষের কাছে এবং বিদেশি উন্নত সমৃদ্ধশালী দেশগুলোকে এটাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা প্রশ্ন করেছে এই নির্বাচনের চাইতে তারা সকলেই বিভিন্ন ভাবে তারা প্রকাশকে অভিমত ব্যক্ত করেছে। কূটনৈতিক ভাবেও এটা প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হলে, দেশের শান্তি, স্বাভাবিকতা, গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্প্রবর্তন করতে হলে জঙ্গিদের হাত থেকে, সন্ত্রাসীদের এবং জঙ্গিবাদীদের, দোসরদের হাত থেকে, ইউনূসের দোসর, তার সাথে যারা আছে সেই অশুভ শক্তি যারা দেশটাকে দাপিয়ে বেড়াচ্ছে,
দানবের দেশে পরিণত করেছে, দানবের রাজত্ব পরিণত করেছে। এদের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। রাজনৈতিক দলগুলোর সচেতন নাগরিক নেতাকর্মীরা বাঁচতে চায়। এই স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজন একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, যার কোনো রাজনৈতিক অভিলাষ থাকে, যার কোনো পক্ষ অবলম্বন করবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বিতর্কিত হয়েছেন এবং উনি একটি পক্ষ নিয়ে কাজ করতেছে। উনি হলেন মব সন্ত্রাসীদের জনক হিসাবে ওনার পরিচিতি। উনি হলেন সন্ত্রাসীদের রক্ষা করেন, উনি হলো জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা করেন, উনি হলো যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, ধর্মীয় সংখ্যালঘুদের সম্পদ লুণ্ঠন করে, খুন করে, ধর্ষণ করে, শিশু আক্রমণ করে। বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী কে যারা হত্যা করে, যারা আক্রমণ করে, সেই মব সন্ত্রাসীদেরকেই উনি ঘুরে ফিরে রক্ষা করেছে। উনি আওয়ামী লীগকে নিধন করা, ধ্বংস করার জন্যই উনি আওয়ামী লীগকে আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত করেছে তার পেটোয়া বাহিনীদেরকে দিয়ে। আর একদিকে এদেরকে দিয়ে আওয়ামী লীগ নামক গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অভিমত প্রতিফলিত হোক প্রতিটি পর্যায়ে, এটা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী ভোটাররা চায়। সেই আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন অংশগ্রহণ করা থেকে দূরে সরিয়ে রেখে ফ্যাসিস্ট কায়দায়, ফ্যাসিস্টের যে চরিত্র তার সবকিছু কিন্তু বর্তমান সরকারের প্রধান ব্যক্তি এবং তার যে অদক্ষ পরিচালনায়, তার উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চরিতার্থ বাস্তবায়নের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য দেশের বিরুদ্ধে যেতে তার কোনো কথা বলতে, দেশের জনগণের জনস্বার্থের বিপক্ষে কথা বলতেও যার কোনো দ্বিধা করে না, দ্বিধাবোধ করে না এবং দায়িত্ব বোধ করে না। এই দায়িত্বহীন এবং দেশ বিরোধী মানুষকে হাত থেকে বাংলাদেশকে আগে রক্ষা করতে হবে। সেজন্য আমরা সবসময় এই অবৈধ দখলদার ইউনূসের আমরা অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই, বিদায় চাই এবং তার বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক ধারায় যে ট্রানজিশনের যে দরকার, যে বাংলাদেশকে আবার ফিরে আসুক, ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটিকে মসৃণ করতে হবে, জনগণের প্রত্যাশা অভিমত তার ভিতর দিয়ে প্রতিফলিত হবে। কারণটা হলো আমি এই জায়গাটিতে আপনাকে একটু একটা প্রশ্ন করতেই চাই। সেটি হচ্ছে যে যেমন কালকে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর আছেন তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন। তিনি তো এই নির্বাচন নিয়ে খুব এক্সাইটেড, তিনি বললেন, শব্দটা এটি ব্যবহার করলেন, খুবই উচ্ছ্বসিত তিনি, এবং তিনি এই ভোট দেখার অপেক্ষায় আছেন। তো আন্তর্জাতিক মহলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তো একটা বড় ভূমিকা, যদিও বলা হয় এই সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটি হচ্ছে, দেশের বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে সেই নির্বাচন নিয়ে তারা কেন এত উচ্ছ্বসিত? তাদের উচ্ছ্বাস আর উচ্ছ্বসিত নিয়ে তো ওটার ব্যাখ্যা তারাই করতে পারবে। তবে বাংলাদেশের মানুষের ভিতরে উচ্ছ্বাস নেই। বাংলাদেশের মানুষের ভিতরে কোনো এই নির্বাচনের ভিতর দিয়ে কোনো প্রত্যাশা পূরণ হবে এটা বাংলাদেশের মানুষ মনে করে না। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ একটি গণতান্ত্রিক সরকার তাদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত এটা চায়। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, ভোটে অংশগ্রহণ করতে চায়। যেই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি দল, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং দেশকে উন্নয়ন অগ্রগতির মূল ধারায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সক্ষমতার জাতি হিসাবে, সম্মানিত জাতি হিসাবে পৃথিবীর কাছে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। সেই জায়গা থেকে এটা তো আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতেই হয়, উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেশরত্ন শেখ হাসিনা
পরিচালনায়, সুদক্ষতার কারণে, সততার কারণে, তার একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকার কারণে এটা সম্ভব হয়েছে। কিন্তু সেখান থেকে আজকে আমাদের নিম্নবিত্তের মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের কি অবস্থা, মধ্যবিত্ত মানুষের কি পরিস্থিতি, এই যে দুর্গতি এবং এই যে মানুষের কষ্ট, এই যে হাহাকার, এটা নিয়ে কি কখনোই কি দেশবাসী দেখেছে এই অবৈধ দখলদার সরকারের কোন উৎকণ্ঠা আছে, কোন ধরনের কোন উদ্যোগ আছে? নেই। তাদের উদ্যোগ হলো আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। কিন্তু আওয়ামী লীগকে কি ধ্বংস করা যায়? বাংলাদেশের মানুষ বরঞ্চ গত 24 সালে 5ই আগস্টের পরে থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ এখন প্রকাশ্যে বাধা বিপত্তি, অত্যাচার, নির্যাতন, হুমকিকে উপেক্ষা করেই তারা বলছে কি দেশে আসলে বাংলাদেশের জন্য, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপদ, বাংলাদেশের মানুষের জন্য, আমাদের স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য, গরিব মানুষের নেতা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি, তার কাছেই আমরা নিরাপদ ছিলাম। বাংলাদেশের মানুষের স্বার্থ তিনিই রক্ষা করতে পারেন এবং তিনি যেভাবে দেশটাকে একটি শান্তি শৃঙ্খলার পথ মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আজকে সেগুলো আমরা একে একে হারিয়ে ফেলছি। আজকে ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশ যাচ্ছে। এটা তো বাংলাদেশের মানুষের ইচ্ছা, সদিচ্ছা প্রকাশিত হচ্ছে। প্রতি মুহূর্তে মানুষ বলছে, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক ভাই, ভ্যান গাড়ি চালক ভাই থেকে আরম্ভ করে কারখানার শ্রমিক কথা বলছে, মধ্যবিত্ত কেরানি, অফিসের কেরানি থেকে আরম্ভ করে কৃষক, কিষানীরাও কথা বলছে। এটা তো আমার কথা না, এটা তো আওয়ামী লীগের কথা না, তারা বলছে বঙ্গবন্ধুর কন্যার শেখ হাসিনার কথা বলছে। তারা তো সবাই আওয়ামী লীগ করে না, তাদের কোনো রাজনৈতিক পরিচয় অনেকে জানে না, তারা কোনো পদে নাই, তারপরও তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসন, আওয়ামী লীগের শাসনে আমাদের নিরাপত্তা ছিল, আমাদের দুবেলা আমরা খেতে পারতাম, আমাদের শান্তিতে ঘুমাতে পারতাম, আমরা জীবন নিয়ে উৎকণ্ঠিত ছিলাম না, রাস্তায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েরা যেতে পারত। কিন্তু এখন ভয় পায়, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায় বাংলাদেশে নাগরিক। তো এরকম একটা অবস্থার মধ্য থেকে বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশ জাতির আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং আগামীর প্রজন্ম যারা আমাদের আমরা দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রজন্মকে আমরা কোথায় রেখে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি? এর দায় কে বহন করবে? এর দায় অবৈধ দখলদার বর্তমান সরকারকে বহন করতেই হবে। আমরা এই জায়গাটিতে এই যে গত 17-18 মাস পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ যে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে চলে গেল এবং যাচ্ছে, ভবিষ্যতে কি হবে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। এর মধ্যেই নির্বাচন নিয়ে আমি যে কথাটি শুরুতে বলছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারী কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আওয়ামী লীগ করেন না বা করেননি কখনো, তারাও এখন এই ভোট নিয়ে নানান স্লোগান দিচ্ছেন, নানান ধরনের ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কিংবা তারা লেখালেখি করছেন, কিংবা ইউটিউব চ্যানেলগুলোতে তারা কথা বলছেন, যে যেভাবে পারছেন যে এই ভোট না, নৌকা ছাড়া ভোট হবে না, ভোট দিতে যাব না, নানান স্লোগান দিচ্ছেন, নো ভোট, নো শেখ হাসিনা, নো ভোট ইত্যাদি। এই জায়গাটিতে এখন সংগঠন হিসেবে বা সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের দিন যদি ভোট হয়, কারণ আপনিও বলেছেন, আমরাও মনে করি যা এখনো অনেক কিছু বাকি আছে, এই কয়দিনের মধ্যেও এই ভোট বাতিল হওয়ার পূর্ণ তফসিলের অনেক কিছু ভিতরে চলছে বলে গুঞ্জন আছে, শোনা যাচ্ছে। যদি ভোট হয়, ভোটের দিনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কোন সাংগঠনিক ভাবে কর্মসূচি কি ঘোষণা করবে বা করার পরিকল্পনা আছে? আপনি নেতা কর্মীদের জন্য কিছু জানাতে পারেন কিনা? আমাদের তৃণমূলের নেতা কর্মীদের জন্য, সকলের জন্য, বাংলাদেশের মানুষের জন্য
আমাদের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন ভোট কেন্দ্র থেকে বিরত থাকা, ভোট কেন্দ্রে না যাওয়া, ভোট না দেওয়া। যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই, যেখানে নো হাসিনা নো ইলেকশন, নো আওয়ামী লীগ নো ইলেকশন, নো, যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ইলেকশন করতে দেওয়া, ভোট দিতে যাওয়া তো দূরের কথা, ভোট কেন্দ্রে দাঁড়াবার সুযোগ নাই। যেখানে আপনি আজকে আমি দেখলাম আপনার হেডিং এ আছে ভোটের দিন আওয়ামী লীগ ঘুমিয়ে কাটাবে। জানতে চেয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘুম হারাম হয়ে গেছে 24 সালের 5ই আগস্ট থেকে। আর ইলেকশনের দিন তো 12ই ফেব্রুয়ারি, এটা সো কল তথাকথিত ইলেকশন, যে ইলেকশনকে আমরা গ্রহণ করি নাই, আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ আমাদের ভোটে অংশগ্রহণ করার ইচ্ছা থাকার পরও, বারবার আমাদের বলার পরও বড় স্টেক হোল্ডার